নমস্কার, আমি অর্ণব। আজ আরও একবার চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। আর আপনাদের জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিনিয়ত যিনি সমাধান করে থাকেন তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় শান্তনুদে। নমস্কার সকলকে। নমস্কার। কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি এবং তোমার সাহচর্যে থাকতে থাকতে অনেক বিষয় জানতে পারছি এবং যে জানতে পারাগুলো আমাদের প্রত্যেককে ভীষণভাবে সমৃদ্ধ করে। আজকে যে বিষয়টা নিয়ে জানবো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বেশ কয়েকটা পর্ব ধরে। আমরা রাহু এবং কেতু সম্পর্কে জানছি, তাদের প্রভাব সম্পর্কে জানছি, তাদের ক্ষতিকর দিক সম্পর্কে জানছি, আবার তার থেকে প্রতিকারের কী উপায় সেই সম্পর্কেও জানছি। কিন্তু যেই জিনিসটা আমরা এখনও পর্যন্ত জানিনি, আজ আমরা আলোচনার শুরুতেই সেই বিষয়টা সম্পর্কে জানব। অর্থাৎ পুরাণে রাহু এবং কেতু নিয়ে কী বলা আছে এ বিষয়টা একটু জানি। আমাদের যে ভারতীয় পুরাণ, রামায়ণ, মহাভারত বা অষ্টাদশ পুরাণ, এই যে বিষয়গুলো, এখানে যে কাহিনীগুলো রয়েছে, এই কাহিনীগুলোর দুটো দিক রয়েছে। একটা সামাজিক দিক, আরেকটা হলো বৈজ্ঞানিক দিক। এর মধ্যে কিছু তথ্যকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা খুব সহজে বোধগম্য এবং যার মাধ্যমে আমরা বিষয়গুলির গভীরতর অর্থকেও বুঝতে পারি। তো এই জায়গাটাতে আমরা রাহু কেতুর যে গল্পটা রয়েছে, যে রাহু আর কেতু, সেই সম্পর্কে আমরা একটু জানব। আমরা সবাই জানি সমুদ্র মন্থনের কথা। যখন দেবতারা বারবার অসুরদের কাছ থেকে পরাজিত হচ্ছিলেন, তখন তারা জানলেন যে অমৃত নামক একটি বস্তু রয়েছে যেটি সমুদ্র মন্থন করে পাওয়া যেতে পারে এবং যেটা সেবন করলে পরে অমর হওয়া যেতে পারে, এবং সেটাই একমাত্র রাস্তা অসুরদের হাত থেকে বাঁচবার। কিন্তু এই অমৃত উত্তোলন করবার জন্য, সমুদ্র মন্থনের জন্য দেবতারা এককভাবে পারবেন না। তার জন্য তাদের কিন্তু অসুরদেরও সাহায্য দরকার। তখন সেই সমস্ত অসুরদের সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে তারা সমুদ্র মন্থনের ব্যবস্থা করলেন। এই সমুদ্র মন্থনের জন্য ভগবান বিষ্ণু তিনি কুর্ম অবতার ধারণ করলেন। তার উপরে বাসুকী নাগের সাহায্যে সমুদ্র মন্থন করা হলো এবং আলটিমেটলি বহু বিষয় উঠে এলো। ঐরাবত, হস্তি, বিষ, প্রত্যেকটি জিনিস উঠে আসবার পরে আলটিমেটলি শেষে অমৃত পাওয়া গেল। এই অমৃত যখন শেষ পর্যন্ত উঠে এলো, তখন দেবতা এবং অসুর এরা কারা এই অমৃত নেবে সেই নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হলো। এই দেবতা এবং অসুর এরা হচ্ছে আমাদের মনের মধ্যে স্থিত পজিটিভ এবং নেগেটিভ মেন্টালিটি, আমাদের কোয়ালিটি, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো যে বেস্ট কোয়ালিটিটাকে আমরা কারা নেব, এটা একটা ওয়েপন, এটা একটা প্রোটেক্টিভ শিল্ড, কারা ইউজ করবো এটাকে। তো এই নিয়ে তুমুল অশান্তি শুরু হলো। তখন ভগবান বিষ্ণু তার মোহিনী রূপ সেটি ধারণ করলেন এবং মোহিনী রূপ ধারণ করবার পরে তিনি দেবতা এবং অসুরদেরকে মোটামুটি বোঝাতে সমর্থ হলেন যে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তোমরা বসো। এবং অত্যন্ত কৌশলে তিনি দেবতাদেরকে অমৃত দিতে লাগলেন, আর অসুরদের দেওয়ার সময় তিনি সেই অমৃতের কলস পাল্টে দিতে লাগলেন। এই ব্যাপারটা, এই যে একটা বিষয় হচ্ছে, এটাকে আইডেন্টিফাই করে ফেললো। কে করলো? না, একজন অসুর, তার নাম সর্বাণু। তো এই সর্বাণু নামক অসুর সে দেখলো এত গণ্ডগোল হচ্ছে, তার মনের মধ্যে আবার একটা বুদ্ধি আসলো। সে সবাইকে না জানিয়ে এই প্রত্যেকটা বিষয়, তার সঙ্গে কিন্তু বিভিন্ন মানুষের মনের বৈশিষ্ট্য কানেক্টেড, সে সবাইকে জানালো না। না জানিয়ে সে একা এসে দেবতাদের সারিতে বসে পড়ল। এখানে রয়েছে একটা ছদ্মবেশ, এবং আমরা জানি যখন মানুষ সিনেমা করেন বা অভিনয় করেন, তখন কিন্তু তাকে একটা ছদ্মবেশ বা একটা পোশাক পরতে হয়। এই যে অভিনয় দক্ষতা, নিজের মধ্যে আরেকটা চরিত্রকে নিয়ে আসা, এই ব্যাপারটাই কিন্তু কন্ট্রোল করে রাহু। যাই হোক, তো সর্বাণু যখন অমৃত খাবে খাবে করছে, ভগবান বিষ্ণু তার মোহিনী রূপ তাকে অমৃত পরিবেশন করে ফেলেছেন। সর্বাণু অমৃত নিয়ে খেতে শুরু করেছে। কিন্তু যেই মুহূর্তে সেই অমৃত গলা পর্যন্ত পৌঁছেছে, চন্দ্র এবং সূর্য এরা বুঝতে পেরেছেন যে আরে এ তো অসুর অমৃত নিয়ে নিচ্ছে, শিগগির একে আটকাও। চিৎকার করে উঠেছেন চন্দ্র যে এই অসুর খেয়ে নিল। তখনই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র, সেই চক্রের মাধ্যমে সর্বাণুর মাথাটা কেটে ফেললেন। অন্য বিভিন্ন অস্ত্র তিনি ইউজ করতে পারতেন, কিংবা অন্য কোনোভাবে সর্বাণুকে মারতে পারতেন, কিন্তু তিনি একটি অস্ত্র ইউজ করলেন যেটা সবসময় রোটেট করছে, ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে। আমরা সব জায়গাতেই দেখেছি যে চক্রটা কিন্তু ঘোরে এবং ঘুরতে ঘুরতে এগিয়ে যায়। তো আমরা যখন প্ল্যানেটারি মোশন পড়ি, অর্থাৎ গ্রহদের গতি, গ্রহরা আবর্তন গতিতে নিজের চারদিকে ঘোরে, ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করে, এক্স্যাক্টলি সুদর্শন চক্রের যে মোশন, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো এই যে সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দেওয়া হলো, ফলে সমস্ত যে জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক,
এগুলো একটা দিকে চলে গেল, আর আরেকটা দিকে শুধু দেহটা পড়ে রইল। এইভাবে মাথার যে অংশটা তাকে বলা হলো রাহু, আর নিচের যে অংশটা সেটি হয়ে রইল কেতু। এটি হলো আমাদের রাহু এবং কেতুর পৌরাণিক তথ্য। অনেক কিছু অজানা ছিল, সেগুলো জানতে পারলাম, কিন্তু এর পাশাপাশি যে জিনিসটা জানবো বর্তমান সময়ে রাহুকেতু সঞ্চার সম্পর্কে। আর রিসেন্টলি রাহুকেতুর একটি সঞ্চার হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। 1432 শুরুই হচ্ছে এই রাহু কেতু বৃহস্পতি এদের মুভমেন্টের মাধ্যমে, এবং এটা একটা বিগ মুভমেন্ট। এর ফলে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসবে, সুপরিবর্তন আসতে পারে, কিছু টাফ টাইম আসতে পারে। এই যে টাইম টেনিওর, এই সম্পর্কে একটু বলি। 18ই মে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং একই সাথে কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে। রাহু কেতুর মুভমেন্ট উল্টো, অর্থাৎ কুম্ভের পরে রাহু মকরে যাবে, না তো মিনে যাবে। এর মধ্যে কুম্ভ আর সিংহতে এদের সঞ্চার ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই ক্ষেত্রে কিন্তু একটাই কম্বিনেশন আছে। এই সঞ্চারটা এত ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে রাহু তার নিজের নক্ষত্র প্রাপ্ত হচ্ছে, আর কেতু এইবার তার নিজের নক্ষত্র প্রাপ্ত হবে। শতভিষা রাহুর নক্ষত্র, সেই রাহুর নক্ষত্র শতভিষায় রাহু প্রবেশ করবে 20 নভেম্বর 2025, আর 2 আগস্ট 2026 রাহু শতভিষা অতিক্রম করে বেরিয়ে যাবে। অন্যদিকে কেতু 1 এপ্রিল 2026 মঘা কেতু নিজের নক্ষত্রে প্রবেশ করবে, আর 5 ডিসেম্বর 2026 মঘা অতিক্রম করে সে প্রবেশ করবে কর্কট রাশিতে। এইখানে একটা বিষয় রয়েছে, কর্কট আর সিংহের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, যেখানে তারা আলাদা হচ্ছে, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই স্থানটার নাম হচ্ছে গণ্ডমূল বিন্দু বা গন্দন্তা। গণ্ড মানে গণ্ডগোল, অশান্তি, ঝামেলা, এবং এইখানে যে পয়েন্টটা রয়েছে, এখানে রাশি এবং নক্ষত্র এদের কিন্তু একসাথেই শেষ হয়। ফলে কেতু যত একদম 5 ডিসেম্বরের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ গণ্ডমূল বিন্দুর দিকে যত এগিয়ে যাবে, ততই কিন্তু তার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আমরা বাড়তে দেখতে পাবো। এরপর আমরা যেটা জানতে চাইবো সেটা হলো বিভিন্ন রাশির ওপর তো এই রাহুকেতুর প্রভাব পড়ছে। আজকের পর্বে আমরা জানতে চাইবো বৃষ রাশির ওপর এই রাহু আর কেতুর কী কী প্রভাব আমরা দেখতে পাবো। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি, বেশ গম্ভীর প্রকৃতির এই রাশি। এরা স্টেবল, এরা প্রচণ্ড পরিশ্রম করতে পারে, পরিশ্রম করতে এরা ভালোবাসে, এবং এদের যে অ্যাক্টিভিটিস তার মধ্যে কিন্তু একটা স্থৈর্য, ধৈর্য, একটা তেজ এটা দেখতে পাওয়া যায়। তো বৃষর ক্ষেত্রে 4 নম্বর ঘরে কেতু প্রবেশ করছে, আর বৃষর 10th হাউসে রাহু প্রবেশ করছে। তো এই ক্ষেত্রে 4 নম্বর ঘরকে আমরা বলি হাউস অফ স্টেবিলিটি। সেখানে যখন কেতু প্রবেশ করছে, তখন কিন্তু বৃষ রাশির মানুষদের একটু চাঞ্চল্য, কিছু কনফিউশন, ঘুমের সমস্যা, বিশ্রামের ক্ষেত্রে অশান্তি, এগুলো দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য, এটা কিন্তু অবশ্যই একটা টাফ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য। স্পেশালি একদম প্রথম দিকটা যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু থাকবে, এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টাফ টাইম এটা আসতেই পারে। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তি, কর্মসূত্রে বিদেশ যাত্রা, এই ব্যাপারটা ভীষণভাবে পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির মানুষরা তারা কিছু স্ট্রিক্ট এবং সাডেন ডিসিশন নিয়ে ফেলবেন। বৃষ হয়তো বুঝতেও পারবেন না যে এই ডিসিশনের আলটিমেট রেজাল্ট কী হতে চলেছে, কিন্তু ডিসিশনটা নিয়ে নিলেন। ডিসিশনটা নেওয়ার পরে যে ঘটনাটি ঘটলো, তার রেজাল্ট আলটিমেটলি পজিটিভ হবে, কারণ প্ল্যানেটারি কম্বিনেশন যা রয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে বৃষ গ্রো করতে পারছেন, জীবনের ডিসিশনগুলো পজিটিভ হচ্ছে। কিন্তু এই ডিসিশনগুলোর মধ্যে যে আগে প্ল্যানিং থাকা দরকার, সেটা কিন্তু বৃষর ক্ষেত্রে থাকবে না। এই ক্ষেত্রে বৃষ অনেকটাই চরিত্র বিরোধী কাজ করে ফেলবেন। তার যেটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তার বাইরে গিয়ে তিনি কিছু সিদ্ধান্ত নিলেন। এটা কাউকে বিয়ে করার সিদ্ধান্ত হতে পারে, জব চেঞ্জের সিদ্ধান্ত হতে পারে, যে একটা জবে আমি আছি, এটা আর করব না, আমি চাকরি করছি, কালকে থেকে আর চাকরি করবই না, কালকে থেকে আমি ব্যবসা শুরু করব। এবং দেখতে পাওয়া যাবে এই ডিসিশন বৃষর জন্য পজিটিভ। বৃষ নিজেকে মোটিভেট করতে পারবেন, বৃষর যে পরিশ্রম করবার এবিলিটি, তাতে সাকসেস আসবে, এবং তাতে করে সাকসেস আসবেই। সুতরাং বৃষ রাশি, বৃষ লগ্নের যারা মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে এই রাহু কেতুর যে চেঞ্জ হচ্ছে, এটা ওভারঅল পজিটিভ। কিন্তু এটা তো জেনারেলাইজড প্রেডিকশন হচ্ছে, কোন মানুষের চার্টে, বার্থ চার্টে রাহু কেতু এরা কোথায় রয়েছে, এই বিষয়টা আমাদের আইডেন্টিফাই করা দরকার। কয়েকটা বিষয়ে ভীষণ সাবধান হতে হবে।
তার মধ্যে বৃষর ক্ষেত্রে প্রথম হচ্ছে হাঁটুতে চোট লাগা, হাঁটু রিপ্লেসমেন্ট, হাঁটুতে কোনো সমস্যা, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এই ধরনের সমস্যা মারাত্মকভাবে আসতে পারে এবং এটা কিন্তু দীর্ঘস্থায়ী। যে আজকে আঘাত লাগলো, 1.5 মাস রেস্ট নিলাম, সুস্থ হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এর ইম্প্যাক্ট কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং দীর্ঘদিন ধরে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে এই ব্যাপারটা ফেস করতে হবে। 2 নম্বর হচ্ছে বাবার কাছ থেকে পাওনা টাকা পয়সা। বাড়িতে বাবা টাকা পয়সা ডিস্ট্রিবিউট করবেন, বাবা জমি জায়গা লিখে দিলেন, এই যে কাজকর্মগুলো হলো, এই পেপারসগুলোর মধ্যে পারফেকশন নিয়ে আসতে হবে। সেখানে যেন কোনো রকম কোনো খেদ না থাকে, ছেদ না থাকে। টাকা পয়সা পেলাম, বাবা দলিল করে দিলেন, কিন্তু দেখা গেল সেই দলিলে কতটা বানান ভুল রয়েছে, আমার নামের বানানটাই ভুল রয়েছে, এরকম সমস্যা হওয়ার সংযোগ রয়েছে এবং সেই সমস্যা যদি হয় সেখান থেকে বেরিয়ে আসার রীতিমতো দুঃসাধ্য হবে। তৃতীয় যে বিষয়টিতে সাবধান থাকতে হবে সেটি হলো জমি বাড়ি ক্রয়। বাড়ি একটা কিনতে চলেছি, 4th হাউসে কেতু রয়েছে, যে বাড়িটা গিয়ে কিনবো সেই বাড়িটাতে বাস্তু সমস্যা রয়েছে, বাস্তু সমস্যা থাকবে এবং সেই বাড়িটা আমাকে টানবে। তো এই সময় বাড়ি জমি ইত্যাদি কিনবার যদি ডিসিশন নিতে চাই সেটা ভুল হতে পারে। নেক্সট যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে একটা গাড়ি কিনতে চাইছি, তো গাড়ির নাম্বার তো এখন সিলেক্ট করা যায়, নিজেদের ইচ্ছে মতো গাড়ির নাম্বার পাওয়াই যায়। তো এই সময় যে গাড়িটা আমি কিনবো, যে নাম্বারটা সিলেক্ট করব, সেটা জেনারেল চান্স হচ্ছে গিয়ে আমি ভুল করব এবং এমন একটা নাম্বার নিলাম, হয়তো আমার বার্থ নাম্বার হচ্ছে 1, আবার ড্রাইভার নাম্বার 1, দেখা গেল আমি গাড়িটার জন্য যে নাম্বারটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে 8। 1 আর 8 এই দুটোর মধ্যে হচ্ছে চরম শত্রুতা। যখনই ড্রাইভ করব তখনই স্ক্র্যাচ লাগবে, যখনই গাড়িটা নিয়ে বেরোচ্ছি কিছু না কিছু ঠুকে নিয়ে আসছি, পরের দিন খরচা করতে হচ্ছে গাড়িটাকে রান করাবার জন্য। এই যে রাহুকেতু মুভমেন্ট বৃষর জন্য একটু সাবধান হলে পরেই বিষয়গুলিকে কিন্তু ঠিকঠাক গ্রিপের মধ্যে রাখা পসিবল হবে, আমরা ভালো থাকব। এবং খেয়াল রাখতে হবে রাহু বৃহস্পতির কন্ট্রোলে রয়েছেন, একটা অ্যাক্টিভ ভীষণ পজিটিভ গুরুচণ্ডাল যোগ কালপুরুষে ফরমেশন হচ্ছে, ফলে ওভারঅল গ্রোথ হবে, এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকা যায়। তার মানে আমরা যেটা বুঝলাম, সমস্যা যেমন আছে তার কিন্তু প্রতিকারও রয়েছে, আর প্রতিকার তো হতেই হবে, কারণ শান্তনুদের মতো মানুষরা কিন্তু রয়েছেন আমাদের জন্য। আর তার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তার জন্য যে নাম্বারগুলো প্রোভাইড করা হচ্ছে সেই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিতে হবে। আর শান্তনুদা, এ তো মানুষের প্রতিকারের বিষয়ে আমি বললাম যে তারা ইচ্ছে করলে কনসাল্ট করতে পারেন, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে এই অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক ছেলে মেয়ে বা অনেক মানুষ তারা খুব ইন্টারেস্টেড, তারা এই নিয়ে পড়াশুনো করতে চাইছেন আর নিজের তৃপ্তির জন্য, আবার অনেকে ভবিষ্যতে এটাকে পেশা হিসেবেও নেওয়ার কথা ভাবছেন। তো সেক্ষেত্রে তো আমাদের জন্য রয়েছে ঋষিবাণী, তো এই ঋষিবাণী সম্পর্কে যদি একটু আমার দর্শকদের কিছু বলো। 14 সাল থেকে 2014 থেকে ঋষিবাণী জ্যোতিষ শিক্ষা দিয়ে আসছে, আর তার আগে থেকেও আমি পার্সোনালি পড়িয়ে আসছি। আমরা জ্যোতিষ শেখাই এবং একটা কম্প্যাক্ট কোর্স, যে কোর্সের মধ্যে একসঙ্গেই রয়েছে জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। একটাই কোর্স, 4টে সেমিস্টার। আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিই আমাদের ইনস্টিটিউশন থেকে, সেটা ভেরিফাই করা যায়। কন্টিনিউয়াসলি আমরা শেখাই, বিভিন্ন মোডে শেখাই, অনলাইন মোডে যেমন আমরা ক্লাস করাই, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অফলাইন ক্লাস আমরা দিই, তার সাথে সাথে রয়েছে কিছু স্পেসিফিক ওয়ার্কশপ। এবং এই যে 2 বছর একজন মানুষ জ্যোতিষটাকে শিখছেন, তাকে কন্টিনিউয়াসলি গ্রুমিং করে কিভাবে প্রেডিকশন করতে হয়, কিভাবে রেমেডি করতে হয়, কিভাবে প্রবলেমটাকে উপলব্ধি করতে হয়, কোন দিক থেকে সলিউশন আসতে পারে, এবং সলিউশন করবার সময় যাতে অন্য কোনো গ্রহ ডিস্টার্ব না হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখছি রাহুর দশা চলছে, একটা বড়সড় গোমেদ দিয়ে দিলাম, গোমেদটা দেওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্র, মঙ্গল, বুধ এই 3টে গ্রহ ড্যামেজ হয়ে গেল। হয়তো রাহুর দৃষ্টি এই 3টে গ্রহের ওপরে রয়েছে, কিংবা চন্দ্র রাহু কানেক্টেড হয়েছে, গোমেদ দেওয়ার সাথে সাথে ডিস্টার্বেন্স স্টার্ট হয়ে গেল। তো এই জায়গাগুলোকে উপলব্ধি করা, এটা আমরা শেখাই। ম্যাক্সিমাম ক্লাসটাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাওয়া যায়। এই যে সিস্টেমেটিক স্টাডি, এটা কিন্তু কেবলমাত্র ঋষিবাণীতেই রয়েছে। এই যে সিস্টেমেটিক একটা ওরিয়েন্টেড স্টাডি, এইটা কিন্তু কেবলমাত্র ঋষিবাণী অফার করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন সিস্টেম, প্রপার সার্টিফিকেশন, এটা ঋষিবাণীতে পাওয়া যাবে, যেটা সাধারণত অন্য জায়গায় পাওয়া যায় না। সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইছে বা যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চাইছে, তারা অন্যান্য জায়গায় কি হচ্ছে শুনে গিয়ে ভর্তি হচ্ছে, আর আমাদের এখানে কি ক্লাস হচ্ছে সেটা দেখবার পরে ডেমো ক্লাস করবে, তারপরে সে কিন্তু কোর্সে অ্যাডমিশন নেবে।
মানে যদি কোনো পয়েন্ট মিস করে যায় সে আবার সেই বিষয়টাকে ঝালিয়ে নিতে পারে। একদম ক্লাস করবার পরে মনে হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। রিসেন্টলি হয়েছে, একটি ক্লাসে আমরা একটা টপিক পড়িয়েছি, তো একজনের মনে হয়েছে যে টপিকের মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে যেটা ঠিকঠাক উপলব্ধি করা বা বোঝা যাচ্ছে না। তো সে আমাকে ফোন করেছে, স্যার তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিন। তো আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। পরের দিন ফোন করেছে যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি। তো আমি জিজ্ঞেস করলাম যে তা তুমি নিজে ভিডিওটা দেখোনি? তো সেই ভদ্রমহিলা বলছেন, স্যার আমি 18 বার ভিডিওটা দেখেছি কিন্তু ওই জায়গাটা বুঝতে পারিনি। তা আমি তাকে বোঝালাম এবং তার সঙ্গে কথা বলে রিয়েলাইজ করলাম যে সত্যি সত্যিই ভদ্রমহিলা 18 বার হোক বা 15 বার হোক সেটা কথা না, কিন্তু অনেকবার ভিডিওটা দেখেছেন। এই সুবিধাটা আমরা অনলাইন ক্লাসের ক্ষেত্রে পাই। এইরকম অ্যাসিস্ট্যান্স পেলে কিন্তু যে কোনো স্টুডেন্টের এই বিষয় নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হবে। এ তো গেল আমরা ইনস্টিটিউটের বিষয় সম্পর্কে জানলাম। আপনাদের আরও একটা ভালো খবর, যেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন সবাই, আরও একবার জানিয়ে রাখি, শুধু দমদম বা কালীঘাট নয়, এর পাশাপাশি কিন্তু আমরা শান্তনুদাকে এবার থেকে পেতে চলেছি দুর্গাপুরেও কিন্তু নিয়মিত তিনি বসবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই যে নাম্বারটি আপনাদের স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আবারও দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।